আমাদের এই ছোট্ট পৃথিবীটা বড় অদ্ভুত। এখানে কেউ কম পেয়েও সুখী, আবার কেউ অনেক কিছু পেয়েও অসুখী। বিলাসপুর গ্রামে বাস করত মঙ্গলা আর তার ছেলে রতন। তাদের ছোট্ট সংসার, সামান্য কিছু জমি জমা আর একজোড়া বলদ ছিল। অন্যের জমিতে নাঙল দিয়ে মঙ্গলা আর রতন মিলেমিশে কাজ করত। রতন, বাবা, কাল থেকে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মাঠের সব ধান তো নষ্ট হয়ে গেল মনে হচ্ছে। জমিগুলো কাদায় ভরে গেছে। এখন আমাদের চলবে কি করে? এই বর্ষায় কাজ না পেলে তো বড় বিপদ। চিন্তা করো না মা, আমি না হয় পাশের গ্রামের বড়লোক জমিদারের কাছে গিয়ে কাজের কথা বলে আসব। কিছু একটা কাজ নিশ্চয়ই পেয়ে যাব, আমার উপর বিশ্বাস রাখো। সেটাই তো ভাবছি বাবা। বর্ষার এই কটা মাস যদি কাজ না থাকে, তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। গত বছরও তো এই সময়টা খুব কষ্টে কেটেছিল। না মা, সে চিন্তা তোমাকে করতে হবে না। তোমার ছেলে থাকতে তোমাকে কেউ না খাইয়ে মরতে দেবে না। আমি নিশ্চিত কিছু একটা ব্যবস্থা হবে। আমি বরং এখনই বেরিয়ে পড়ি। কিরে ভাই, এত সকালে কোথায় চললি? সবাই দেখছি মুখ শুকনো করে আছিস। আর বলিস না রতনদা, কালকের বৃষ্টির পর মাঠে যেতে হবে যে। ধানগুলো কেমন আছে একবার দেখে আসতে হবে। সব বুঝি জলের তলায় চলে গেল। আমাদের কপালে আর চাষবাস নেই রে দাদা, সব শেষ হয়ে গেল। এবছর আর কি খাবো কি জানি। এমন কথা বলিস না ভাই, উপরওয়ালা যা করেন তা ভালোর জন্যই করেন। হয়তো এই বৃষ্টির পর জমি আরো উর্বর হবে। চলি রে, আমি পাশের গ্রামের দিকে যাচ্ছিলাম কাজের খোঁজে। সে কি রতনদা, পাশের গ্রামে কেন? এখানে কি আর কাজ নেই? আর বলিস না, কাজ খুঁজতে যাচ্ছি। হাতে এখন কোনো কাজ নেই। এই বলদ দুটোকে নিয়ে তো বসে থাকলে আর চলবে না। আরে তাতে কি হয়েছে? আমাদের এখানে কত জমিদার আছে, তাদের কাছে জানা, কাজ দেবে নিশ্চয়ই। তোর কাজ তো খুবই ভালো। আরে বাবা, আমার জন্য এত চিন্তা করিস না। আমি তো যাচ্ছি, কোনো না কোনো কাজ পেয়েই যাব। তোরা নিজেদেরটা দেখ, আমি চলি। কি ব্যাপার, এত সকালে কে তুমি? আর কি চাও? আমার বাড়িতে কেন এসেছো? জমিদার মশাই, আমার নাম রতন। আমি জয়পুর গ্রামের বাসিন্দা। আমি কিছু কাজের সন্ধানে এসেছি। আমার খুব দ্রুত কাজের দরকার। ও, কাজের সন্ধানে? তা কি কাজ পারো তুমি? তোমাকে দেখে তো চাষা ভুষা বলেই মনে হচ্ছে। আমি মাঠে নাঙল দিতে পারি, ধান কাটতে পারি, বা যে কোনো কঠিন পরিশ্রমের কাজ করতে পারি। আমার দুটো বলদও আছে, খুবই শক্তিশালী। বলদ দিয়ে লাঙল? আরে বাবা, এখন তো ট্রাক্টরের যুগ। বলদ দিয়ে লাঙল কে দেয় আজকাল? সে তো অনেক সময় লাগে। আর আমার মতো বড় জমিদারের বলদের জন্য সময় নষ্ট করার সময় নেই। আমি দ্রুত কাজ করতে পারি জমিদার মশাই। আমার বলদগুলো খুব শক্তিশালী। আপনি একবার সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা আচ্ছা, বেশ রাখাল, একে পাশের মাঠে নিয়ে যা। যদিও ভালো কাজ করতে পারে তাহলে কাজে নিবি, নয়তো দূর করে দিবি। তবে মাইনে কিন্তু বেশি দেবো না বাবু। ঠিক আছে মালিক, আপনি যা বললেন। চলুন রতন। জমিদার মশাই, একটা সমস্যা হয়েছে। কথাটা কিভাবে বলি বুঝতে পারছি না। সকাল সকাল ঝামেলা করিস না তো। কাজ ঠিক মতো হচ্ছে তো? মালিক, রতন খুব পরিশ্রমী। ওর বলদ দিয়ে যেভাবে কাজ করে তাতে আমাদের ট্র্যাক্টরের খরচা কমেছে বটে, কিন্তু একটা নতুন ঝামেলা হয়েছে। কিন্তু কি? পরিষ্কার করে বল। আসলে রতনের মাইনে বাড়াতে হবে। সে এখন অনেক কাজ করে, আর তাছাড়া বলদগুলোও দিনরাত খাটছে।
গ্রামের অন্যান্য লোকের কাছে সে কাজের প্রশংসাও করছে। ও এই ব্যাপার। রতনকে মাইনে বাড়ানো আমার পছন্দ নয়। আমি যে তাকে খুব একটা বেশি টাকা দিতে চাই না, আমার লাভ যে তাতে কমে যাবে। কিন্তু রতন যদি বেশি টাকা না পায় তাহলে সে কাজ ছেড়ে চলে যেতে পারে, আর তখন আবার ট্র্যাক্টরের পিছনে মোটা টাকা খরচ হবে। একটা বুদ্ধি আছে। রতনকে আমি একটা লোভ দেখাবো, তাহলে সে বেশি টাকা চাইবে না, বরং আরো বেশি পরিশ্রম করবে, আর আমার লাভও ঠিক থাকবে। কি বুদ্ধি মালিক, বলুন আমি কি করতে পারি? যখন রতন কাজ শেষে বাড়ি ফিরবে তখন তাকে ডেকে বলবি আমি তাকে বিশেষ একটা দায়িত্ব দিতে চাই, এমন দায়িত্ব যা তার জীবন বদলে দেবে। ঠিক আছে মালিক, আমি তাই করব। আপনার বুদ্ধি সবসময় সেরা। আমাকে কেন? এত রাতে জমিদার মশাই আমাকে ডাকছেন কেন? জানি না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন মনে হয়। চল আমার সাথে, তোর ভাগ্য ফিরে যেতে পারে। এসো রতন, এসো, বসো। তোমার সাথে কিছু কথা আছে। তোমার কাজের জন্য আমি খুব খুশি হয়েছি। কি কথা জমিদার মশাই? আমি তো ঠিক মতোই কাজ করছি। রতন, তুমি খুব ভালো কাজ করেছো। তোমার মতো পরিশ্রমী মানুষ আমি দেখিনি। তোমার সততাও আমাকে মুগ্ধ করেছে। তাই আমি তোমাকে একটা বিশেষ দায়িত্ব দিতে চাই, এমন এক সুযোগ যা তোমার মতো একজন পরিশ্রমী মানুষেরই প্রাপ্য। কি দায়িত্ব জমিদার মশাই? আমি আপনার যে কোনো কাজ করতে প্রস্তুত। আমার বিশাল বাগানের পাশে যে অনুর্বর জমিটা বছরের পর বছর ধরে পড়ে আছে, সেখানে একটা বিরাট ফলের বাগান তৈরি করতে হবে। যদি তুমি সেটা সফলভাবে করতে পারো তাহলে সেই বাগানের অর্ধেক ফল তোমার হবে। আর শুধু তাই নয়, সেই ফলের বাজারজাত করার দায়িত্ব আমার। যে লাভ হবে তার অর্ধেক তোমার। সত্যি বলছেন জমিদার মশাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার এতদিনের স্বপ্ন ছিল একটা নিজের বাগান করার। হ্যাঁ রতন, তবে একটা কথা, এই দায়িত্বে তুমি ছাড়া আর কাউকে আমি কাজে লাগাবো না। তোমাকে একা হাতেই সব কাজ করতে হবে, কিন্তু এর জন্য যা খরচ হবে তা তুমি নিজে বহন করবে। পরে ফল বিক্রির পর তুমি সবটা মিটিয়ে নিতে পারবে নিশ্চয়ই। আমি রাজি জমিদার মশাই, আমি এই কাজ করব। আমার বলদ দুটোকে নিয়ে দিনরাত পরিশ্রম করব, আপনার কোনো চিন্তা নেই। সত্যি বলছিস বাবা? জমিদার মশাই তোকে এত বড় দায়িত্ব দিয়েছেন, অর্ধেক ফলের মালিক হবি তুই? এ তো আমাদের ভাগ্য ফিরে গেল। হ্যাঁ মা, এখন আমাদের আর গরিব থাকতে হবে না। আমি মন দিয়ে কাজ করব। জমিদার মশাই আমাকে বিশ্বাস করেছেন। সাবাস বাবা, আমি জানতাম তুই কিছু একটা করবি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে বাবা। রতন বাবা, তোর নিজের জমিতে যে আগাছা ভরে গেল, এবার কি হবে? নিজের ফসলের দিকেও তো নজর দিতে হবে। চিন্তা করো না মা, জমিদার মশাইয়ের বাগানটা হয়ে গেলেই আমি সব ঠিক করে দেব। এখন শুধু এই বাগানের কথাই ভাবছি। কিন্তু বাবা, বলদ দুটোও তো দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তাদের প্রতি তো একটু খেয়াল রাখতে হবে। তারা তো কথা বলতে পারে না। মা, তুমি কিছুই বোঝো না। জমিদার মশাই যদি খুশি হন তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। এই সামান্য কষ্টটুকু তো করতেই হবে। হ্যাঁ বাবা, তাই যেন হয়। কিন্তু আমি জানি সহজে যা আসে তা সহজে থাকে না। নিজের পরিশ্রমে যা হয় সেটাই আসল।
জমিদার মশাই, বাগান দেখুন, ফলে ভরে গেছে। এত সুন্দর ফল আমি আর দেখিনি। এইবার আমাদের দিন ফিরবে। ও, খুব ভালো কথা রতন, তুমি তো কামাল করে দিয়েছো। তোমার পরিশ্রম সার্থক হয়েছে। আমি তোমার উপর গর্বিত। এবার কি অর্ধেক ফল আমার হবে জমিদার মশাই? আমি তো সেই আশাতেই এত কষ্ট করেছি। আমি কবে থেকে ফল বিক্রি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অর্ধেক ফল তোমারই হবে। কিন্তু একটা কথা, ফলের গাছ লাগাতে, সার দিতে, পরিচর্যা করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। সেই টাকাটা তো তোমাকে দিয়ে দিতে হবে। জমির পত্তন, বীজের খরচ, শ্রমিকের মজুরি সব মিলিয়ে তো বিশাল অঙ্ক। সে কি? কিন্তু এই কথা তো আপনি আগে বলেননি। আমি তো ভেবেছিলাম আপনার খরচ আপনিই দেবেন। আপনি তো কোনোদিনও খরচের কথা বলেননি। আরে বাবা, এসব তো ব্যবসার নিয়ম। এত বড় বাগান একা হাতে তৈরি করতে অনেক খরচ হয়েছে যে, সেটা কি তোমার চোখে পড়ছে না? ব্যবসার জগতে লাভ ক্ষতির হিসেব থাকেই। তুমি শুধু লাভের দিকটা দেখলে কেন? তোমার তো আগে থেকেই সব জেনে নেওয়া উচিত ছিল। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই জমিদার মশাই। আমি গরিব মানুষ। আমার তো সামান্য সঞ্চয়, যা দিয়ে আমার সংসার চলছে। সে আমি জানি না। তুমি যদি তোমার খরচ দিতে না পারো, তাহলে এই বাগানের কোনো ফলের উপর তোমার অধিকারও যে থাকবে না। আমি তোমায় চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলেছিলাম, তুমি করনি কেন? তোমার নিজের দোষেই তুমি আজ এমন পরিস্থিতিতে। হা 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 হা। তাহলে আমার এত পরিশ্রম সব বৃথা গেল? আমার বলদগুলো তো এত কষ্ট হলো। আমি কেন আপনার কথায় বিশ্বাস করলাম? বৃথা যাবে কেন? আমি তোমাকে তোমার মাইনে দিয়ে দেব। বাকি ফল তো সব আমারই। তুমি তো চুক্তিতে স্বাক্ষরই করনি, তাই তোমার কোনো আইনি অধিকার নেই। এখন এই বাগান আমারই। হা 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 হা। এ আপনি কি করলেন জমিদার মশাই? আপনি তো আমাকে ঠকালেন। আপনার মতো একজন প্রভাবশীল মানুষ এমন নীচ কাজ করতে পারে তা তো আমি ভাবতেও পারিনি। আমার জীবনটা তো আপনি শেষ করে দিলেন। লোভের ফল এমনই হয় রতন। বেশি লোভের আশায় নিজের সব হারানো, একেই বলে লোভের ফল। এখন যাও যাও, তোমার মাইনে নিয়ে যাও। আর এই বাগানের ধারে কাছেও আসবে না। আমার সামনে থেকে দূর হও তো বাপু। রতন নিরাশ মনে বাড়ি ফিরে আসে। মঙ্গলা তার মুখ দেখেই বুঝতে পারে যে কিছু একটা খারাপ হয়েছে। রতনের চোখের জল দেখে মঙ্গলা বুঝতে পারে তার সব আশঙ্কা সত্যি হয়েছে। কি হয়েছে বাবা? তোর মুখ এমন শুকনো লাগছে কেন? কেন এমন কাঁদছিস? সব ঠিক আছে তো? মা, জমিদার মশাই আমাকে ঠকিয়েছেন। বাগানের অর্ধেক ফল আমাকে দেননি। তিনি বললেন তার খরচ হয়েছে অনেক, আর আমি নাকি কোনো চুক্তিতে স্বাক্ষর করিনি। সব মিথ্যে মা, সব মিথ্যে। সে কি বাবা? আমি তো আগেই বলেছিলাম পরের ধনে পোদ্দারি করতে নেই। অতিরিক্ত লোভ ভালো নয়। লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথা কি আমি তোকে কতবার বলিনি? সব শেষ মা। নিজের জমির ফসলও নষ্ট করেছি, বলদগুলোও দুর্বল হয়ে পড়েছে। এখন আমাদের চলবে কিভাবে? আমার হাতে কোনো কাজ নেই। আমি কি করব এখন? লোভের ফল এমনই হয় বাবা। এই লোভী মানুষকে অন্ধ করে দেয়। অন্যের প্রলোভনে পড়ে নিজের সর্বনাশ করে ফেলে। আমি এই ফল তোকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে মা। আমি লোভের বশে সবকিছু হারিয়েছি। আমি কেন তোমার কথা শুনিনি? কেন আমি অন্ধের মতো জমিদারের কথা বিশ্বাস করলাম? চিন্তা করিস না বাবা, এখনো সব শেষ হয়ে যায়নি। যতদিন এই শরীরে শক্তি আছে আমি তোকে পাশে নিয়ে আবার নতুন করে শুরু করব। আমাদের বলদ দুটো আছে আর আমাদের জমিও আছে। আমরা আবার পরিশ্রম করব। সৎ পথে থাকলে উপরওয়ালা ঠিক সাহায্য করেন।
রতন তার মায়ের কথায় আবার ঘুরে দাঁড়ায়। সে নিজের জমির প্রতি যত্নশীল হয় এবং ধীরে ধীরে তার জমি থেকে ভালো ফসল ফলতে শুরু করে। তাদের ছোট্ট সংসার আবার আগের মতো হাসি খুশিতে ভরে ওঠে। মা, এবার আমাদের জমিতে কত ভালো ফসল হয়েছে দেখেছো? আমাদের বলদগুলোও আবার সুস্থ হয়ে গেছে। নিজেদের হাতের ফলানো ফসল খাওয়ায় আনন্দই আলাদা। হ্যাঁ বাবা, নিজের পরিশ্রমের ফলই আসল ফল। অন্যের লোভের ওপর ভরসা করে লাভ নেই। পরিশ্রমই আসল ধন, সৎ পথই আসল পথ। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। লোভ মানুষকে কখনোই সুখ দিতে পারে না। আমি আর কখনো এমন ভুল করব না। আমি আর কোনোদিনও অতিরিক্ত লাভের আশায় ছুটব না। ঠিকই বলেছিস বাবা, অল্পতেই সন্তুষ্ট থাকাই আসল সুখ। লোভ ত্যাগ করে সৎ পথে চললেই জীবন সার্থক হয়। এই শিক্ষাই তোর জীবনের সবচেয়ে বড় সম্পদ। জমিদার রতনকে ঠকিয়ে অনেক টাকা কামায় বটে, কিন্তু তার মনে শান্তি ছিল না। সে জানতো যে সে অন্যায় করেছে। তার সেই লোভ তাকে দিন দিন আরো বেশি অসুস্থ করে তুলছিল। তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি রতনকে ঠকিয়ে ঠিক করিনি। হয়তো অনেক টাকা পেয়েছি, কিন্তু এই টাকা আমাকে শান্তি দিচ্ছে না। ঘুম নেই চোখে, মনে শুধুই অশান্তি। আমার চারিদিকে শুধুই অন্ধকার। এই লোভ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার তো সব আছে, তবু কেন আমি আরো চাই? কেন আমি গরিব রতনের সাথে এমন অন্যায় করলাম? এই টাকা কি আমার কোনো কাজে আসবে আদেও? মালিক, আপনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। গ্রামের সব কবিরাজি দেখিয়েছি, কিন্তু কেউই আপনার রোগ ধরতে পারছে না। শহরেও তো নিয়ে গিয়েছিলাম, ডাক্তাররাও জবাব দিয়ে দিয়েছে। কি করব মালিক? লাভ নেই রাখাল, এ অসুস্থতা শরীরের নয়, মনের। আমি রতনের সাথে অন্যায় করেছি, সেই অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার পাপের ফল এটা। আমি আর বাঁচব না। মালিক, আপনি যদি চান আমি রতনকে ডেকে আনবো, সে যদি আপনাকে ক্ষমা করে দেয়। হ্যাঁ রাখাল, রতনকে ডেকে আন। এটাই আমার শেষ ইচ্ছা। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। তার কাছে আমার অনেক ঋণ। রতন জমিদার বাড়িতে আসে। জমিদার তাকে ডেকে তার ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। জমিদার মশাই, আপনার কি হয়েছে? এমন অসুস্থ দেখাচ্ছে কেন? আপনি তো খুব সুস্থ মানুষ ছিলেন। রতন, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। তোমার পরিশ্রমের ফল আমি তোমাকে দিইনি। আমি খুবই অনুতপ্ত। আমার পাপের বোঝা আমি আর বইতে পারছি না। আমার ভুল আমি বুঝতে পেরেছি। কিন্তু জমিদার মশাই, আপনি তো সেই দিন অন্য কথা বলেছিলেন। আপনি আমাকে বাগান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি জানি আমি কি করেছি। আমার এই অসুস্থতা আমার অন্যায়ের ফল। রতন, তুমি আমার কাছে কোনো সাহায্য চাও? আমি সব দিতে প্রস্তুত। এই সম্পত্তির অর্ধেক তুমি নাও। আমার সব দোষ তুমি ক্ষমা করে দাও। আমার আর কিছু চাই না জমিদার মশাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নিজের পরিশ্রমের ফলই আসল। আমি আপনার দান গ্রহণ করব না। আমার মায়ের কথাই ঠিক ছিল। রতন, তুমি সত্যিই মহান। তোমার মতো মানুষ খুব কম দেখা যায়। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। যদি দ্বিতীয়বার বাঁচতে পারতাম তাহলে এমন ভুল আর করতাম না। তুমি আমার পাপের বোঝা হালকা করে দিলে। আমার বাবা হয়তো ভুল করেছেন, কিন্তু আমি তার ভুল শোধরাতে চাই। আমি চাই এই গ্রামের প্রতিটা মানুষ শান্তিতে থাকুক। তিনি যা অন্যায় করেছেন তার প্রায়শ্চিত্ত আমি করব। আপনাদের সকলের সুখ শান্তি আমার কাছে প্রধান।
আপনি সত্যিই আপনার বাবার থেকে আলাদা জয়বাবু। আপনি এই গ্রামের যোগ্য জমিদার। ভগবান আপনার মঙ্গল করুন। আপনার মতো মানুষ এই সমাজে খুবই দরকার। বিলাসপুর গ্রামের মানুষ এখন সুখে শান্তিতে বাস করে। রতন আর মঙ্গলা তাদের পরিশ্রমের ফল ভোগ করে সুখী হয়। তাদের জীবনে আর কোনো অভাব থাকে না। তারা বুঝতে পারে লোভ মানুষকে সাময়িক সুখ দিলেও চূড়ান্তভাবে তা ধ্বংসই ডেকে আনে। মা, আমাদের জীবনটা এখন কত শান্তিময়, তাই না? এই নিজের হাতে ফলানো ফসলের আনন্দই অন্যরকম। জমিদার মশাইয়ের বাগান থেকেও এই ছোট জমি আমাদের অনেক খুশি দেয়। হ্যাঁ বাবা, অল্পতেই সন্তুষ্ট থাকাই আসল সুখ। লোভ মানুষকে কেবল কষ্টই দেয়। অন্যের ওপর ভরসা না করে নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। লোভের ফল যে কত ভয়ানক হতে পারে তা আমি নিজের জীবন দিয়েই বুঝেছি মা। সেই দিনের কথা মনে পড়লে আজও আমার বুক কেঁপে ওঠে। আমি আর কোনোদিনই লোভের ফাঁদে পা দেব না। তাই তো বাবা, জীবনে কখনো লোভ করতে নেই। যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। সততা আর পরিশ্রম থাকলে জীবন সুন্দর হয়। এই শিক্ষাই তো জীবনের সবচেয়ে বড় সম্পদ।